নমস্কার, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন সিনিভা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকের যে বিষয়টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ভগনভেলিয়া গাছকে একসঙ্গে কী করে হার্ড প্রুনিং এবং রিপোর্ট করব একই সঙ্গে। তো এই বিষয়টি আজকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ সম্পূর্ণ না দেখলে অনেক বিষয় বাদ চলে যাবে। তখন নিজেরা যখন করতে যাবেন তখন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন এই হার্ড প্রুনিং করার সময় বা রিপোর্ট করার সময় আমি কোন কোন সাবধানতা অবলম্বন করছি, কীভাবে হার্ড প্রুনিং এবং তার রিপোর্ট করছি, এই বিষয়গুলি কিন্তু আজকে বলবো। এবং হার্ড প্রুনিং এবং রিপোর্ট করার পর গাছটাকে কোথায় রাখছি, কতদিন রাখছি, এই সময় আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি কি করিনি, বা কী ধরনের খাবার ব্যবহার করেছি, এই ধরনের সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে আপনারা এই ভিডিও থেকে পাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো কোনো রকম স্কিপ করলে কিন্তু গাছটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকে দেখা গেছে কি যে এই হার্ড প্রুনিং বা রিপোর্ট করার পর ডাল শুকিয়ে গেছে, কাউরির গাছের গোড়াটা হয়তো পছন্দ হয়ে গেছে, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি করে দেখি কীভাবে এটা হচ্ছে। তোমরা দেখছো ছোট্ট একটি পটের মধ্যে এই ভগনভেলিয়া গাছটি আছে। অনেকদিন আগেই আমি কিনে নিয়ে এসেছিলাম এবং এটাকে এই ছোট্ট পটেই লাগিয়েছিলাম। সবাই জানি যে গাছ যখন লাগাই আমরা ছোট পট দিয়ে শুরু করি, তো আমারও এটা ছোটো পটেই ছিল। তো এখন অনেক দিন হয়ে গেল, এটা বুঝতে পারছো কত বড় হয়েছে, কত ডালপালা ছেড়েছে, এখন ফুলও এসছে। তো এখন এটাকে এই অক্টোবর মাসের দিকে আমাকে এর হার্ড প্রুনিং করতে হবে, পাশাপাশি এটাকে রিপোর্টও করে দেবো। তাহলে কি হবে, রিপোর্ট যদি করে দেই তাহলে একটু বড় টবে দিলে গাছটা আরও ভালো করে গ্রো করবে এবং খাবারও ভালো মতন পাবে। কারণ এখন তো এই গাছে কি হয়, প্রচুর পরিমাণে শিকড় হয়, যার ফলে কি হয় মাটি থাকে না লাস্টে এবং শিকড়েই ভর্তি থাকে। তো আমাকে রিপোর্ট করতে হবে এবং তার পাশাপাশি হার্ড প্রুনিং করে দিলে কি হবে, গাছটা কিন্তু ঝোপালো হবে। দিলাম, এরপর আমি এইভাবে ধরে দেখো আস্তে আস্তে বাড়ি মারছি। দেখো আস্তে আস্তে বাড়ি মারলে, চারিদিকে যদি বাড়ি মারা যায় তাহলে কিন্তু টপ থেকে কিন্তু গাছটা বেরিয়ে আসে। আর এইভাবে ধরে হাতের উপর ফেলে আস্তে আস্তে যদি ঠোকা যায় উপর দিক দিয়ে তাহলেও কিন্তু বেরিয়ে আসে। আর মাঝে মাঝে আমি এরকম করি, কিন্তু এইভাবে মারলেও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে। তাড়াহুড়ো করার কিছু নেই, তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে বের করার। টবটা না ভেঙে যদি গোটা টব সমেতই বের করা যায় তাহলে কি হবে, ওই টবে তুমি অন্য গাছও কিন্তু লাগাতে পারবে এবং অন্য গাছ যদি লাগাও তাহলে ভালো লাগবে। আর টবটা যদি ভেঙে ফেলো তো কেমন লাগে না, যে একটা টব ভেঙে ফেললাম, তো আমার তো খুব খারাপ লাগে। তো আমি টব ভাঙি না, চেষ্টা করি টবটাকে বাঁচানোর। একটু সময় লাগে আমার কাছে বেরোতে, কিন্তু বেরিয়ে যায়। কারণ আমি যতগুলো রিপোর্ট করেছি দেখছি বেরিয়ে গেছে, ভেঙেছে খুবই কম, একটা দুটো ভেঙেছে, কিন্তু সবই বেরিয়ে গেছে। তো চেষ্টা করতে হবে এইভাবে আস্তে আস্তে ঠুকে বের করার। দেখো আমার কাছেও বেরিয়ে আসবে এটা, ঠিক আছে, দেখো বেরিয়ে এসছে, আসলে বেরিয়ে, তো একটু সময় লাগে, বেরিয়ে আসবে। দেখো মাটি বলে কিছু নেই, পুরোটাই শিকড়ে ভর্তি, যার জন্যই এত টাইট হয়ে গেছিলো, বেরোতে একটু সময় লাগছিল। দেখতে পাচ্ছ একদম শিকড়ে ভর্তি। তো খাবারটা তৈরি করবে কোথা থেকে, তো খাবার তৈরি করার তো কোনো অপশনই ছিল না, মাটি বলে কিছু নেই। তুমি দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে শিকড়টা ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো যে একটু মাটি নেই, দেখো কোথায় মাটি, দেখো পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে, যার জন্য কিন্তু খাবার কিন্তু পাচ্ছিল না এবং আগামী দিন কিন্তু আরও গাছটা কিন্তু সমস্যায় পড়তো। তো এইভাবে মায়া দেওয়া না করে আপাতত এই পুরো শিকড়গুলোকে ছিঁড়ে ফেলতে হবে, নিচ দিয়ে পুরো ভেঙে ফেলতে হবে, বা চাকু দিয়ে তোমরা নিচ থেকে এইভাবে কেটেও ফেলতে পারো। তো আমি হাত দিয়েই ছাড়িয়ে নিলাম এবং শিকড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি দেখো অর্ধেক হয়ে গেল, যা ছিল তার অর্ধেকটা হয়ে গেল। ঠিক আছে, যদি কারোর মনে হয় যে একই টবে লাগাবো তাহলে করবে কি, এই চারিদিক দিয়ে একটু কেটে নিয়ে টবের থেকে ছোট করতে হবে। কারণ হচ্ছে যে টবে বসাবো সেই টবে কিন্তু 60% মাটি কিন্তু দিতে হবে আলগা, তাহলে কি ওরকম 40% করতে হবে। তো যাই আমি যেহেতু রিপোর্ট করছি, তো আমার যেহেতু বড় টব, তো অসুবিধা হবে না। বুঝতে পারছো কত বড় টবে আমি বসাচ্ছি, জল পাসিংয়ের ফুটে থাকে সেটা দেখতে পাচ্ছ। তো এটাকে এবার আমাকে কিন্তু এর উপর দিয়ে কিন্তু একটা বেড তৈরি করতে হবে, যাতে ভালো মতন জল পাসিং হয়। দেখছো একটা খোলামকুচি দিয়ে দিলাম এবং খোলামকুচিটা দিয়ে যাতে যে ফুটোটা আছে সেই ফুটোটা যেন চারিদিক কভার করে সেটা দেখতে হবে। ঠিক আছে, এইবার কী করবো, যে আমরা বাড়ি তৈরি করার সময় যে ছোটো ছোটো পাথর আমরা ব্যবহার করি না,
সেই চিপ পাথর, সেই চিপ পাথরগুলো এই খোলাঙ্কুচির চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে। এটা দিলে কি হয়, এই যে খোলাঙ্কুচিটা নড়াচড়া কম করবে এবং এর যে বেডটা খুব পারফেক্ট তৈরি হয়। যত ভালো বেড তৈরি হবে এবং জল পাসিংয়ের ব্যবস্থা যত ভালো হবে, গাছ তত ভালো হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ যদি টবে জল জমে যায়, জল পাস না করে, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, শিকড় কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তার জন্য জল পাসিংয়ের ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর করতে হয়। আমি যেভাবে করছি দেখো, সেইভাবেই কিন্তু এর জল পাসিংয়ের ব্যবস্থাটা তোমরা করবে। আমি আমার প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবেই জল পাসিংয়ের ব্যবস্থা করি, যার ফলে কি হয়, আমার টবে এক মুহূর্ত জল দাঁড়ায় না। অনেকের কি হয়, টবে জল দাঁড়িয়ে থাকে, কেন বলতো, ওই ফুটোটা বন্ধ হয়ে যায়। পাথর দিলাম, তারপরে কনস্ট্রাকশন যে বালি হয়, সে বালি দিয়ে একটা লেয়ার করে দিতে হবে, ভালো করে পাথরগুলোকে ঢেকে একটা ভালো করে লেয়ার করে দিয়ে দিতে হবে। এতে কি হয়, তোমার যে মাটি সেটাও কিন্তু বেরোবে না টব থেকে, তোমার টবের মাটি টবেই থাকবে। কারণ তুমি বুঝতে পারছো, মাটি বেরোনোর কোনো অপশন নেই, অথচ কিন্তু জল কিন্তু এক মুহূর্তে কিন্তু টবে দাঁড়াবে না। তো টবের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় যে গাছ লাগানোর সময়তেও বলো, রিপোর্ট করাতে সময় বলো, এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন কিন্তু করতেই হবে। এই পদ্ধতি অবলম্বন করলে প্রত্যেকটা টবের জল পাসিংয়ের ব্যবস্থা ভালো হবে, টবে গাছ লাগালে নিশ্চয়ই ভালো হবে। কারণ টবের গোড়ায় যদি জল না দাঁড়ায়, তাহলে সেই গাছের শিকড় ভালো থাকে। তারপরে এইভাবে একটা মাটি দিতে হবে, মাটির লেয়ার দিতে হবে। তো এই মাটি দেখছো আমি আগেই তৈরি করে রেখেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কিভাবে আমি মাটি রেডি করেছি। কারণ আজকের ভিডিওতে যদি মাটি তৈরি করা দেখাতাম, তাহলে কিন্তু ভিডিওটা আরও লং হয়ে যেত, মানে অনেকটাই লং হতো। তার জন্য মাটিটা আমি আগেই রেডি করে রাখি, কারণ এই গাছের জন্য আমি মোটামুটি 20 দিন আগে মাটি রেডি করে রেখেছি। ঠিক আছে, তো এইভাবে মাটিটা দিয়ে দেবো। মাটিটা দেবো ঠিক একটা মাপ করে, যে গাছটা বসানোটা যেন ঠিকঠাক মাপের হয়। এইভাবে সেনি দিতে হবে, চেপে চেপে দিতে হবে মাটি। কিন্তু মাটি কিন্তু আলগা করে রেখে দিলাম চলবে না, মাটিটায় কিন্তু হাত দিয়ে কিন্তু আমি যেভাবে দিলাম সেইভাবেই কিন্তু চেপে চেপে দিতে হবে। তারপরে কি করব, এই দেখছো সেই গাছ, এবার গাছটা আমি বসাবো। তোমাদেরকে বলেছিলাম না যে 50% বা 60% উপর আলগা মাটি দিতে হবে। বুঝতে পারছো কতটা চারিদিক দিয়ে ফাঁকা আছে, কারণ ওই টব এই টব অনেকটাই বড় টব। আর আমি যেটা করি, এইরকম একটা কাঠি নিয়ে চেষ্টা করি গাছটাকে টবের মাঝখানে বসানোর, যে জন্য চারিদিকে মেজারমেন্ট আমি করে যাই, যাতে টবের মাঝখানে থাকে। এতে কি হয়, গাছের ব্যালেন্স ঠিক থাকে, দেখতে সুন্দর লাগে যে গাছটা টবের মাঝখানে আছে। অনেকে আমরা বুঝতে পারি না যে সাইড হলো না মাঝে বসলো, এটা আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি করি কি, আমি নর্মালি এইভাবে একটা কাঠি নিয়ে চারিদিকটা ঘুরিয়ে 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 এইভাবে মেপে নিয়ে আমি কিন্তু বসাই। হয়ে এইভাবে দেখে নিলে কী হয়, কোনো দিকে কম বেশি হওয়ার চান্স নেই। দেখছো মাটি, এই মাটি এবার এই গাছের গোড়ায় ভর্তি করে দাও, চারিদিক দিয়ে মাটি দিতে হবে। আর মাটি দেওয়ার সময় কিন্তু একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে চারিদিকে যে আলগা মাটি দিচ্ছি, মাটিটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। মানে মাটিটাকে এরকম দিয়ে রেখে দিলাম আলগা করলে চলবে না, মাটিটাকে যতটা পারবে মাটিটাকে কিন্তু ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে চেপে চেপে। তাহলে কী হয়, গাছটা কিন্তু শক্তভাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে। তা না হলে কী হবে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কিছুটা মাটি বসে যাবে, গাছটা কাত হয়ে যাবে, বিভিন্ন সমস্যা কিন্তু আসে, আমি দেখেছি। এবং আর এই চেপে চেপে যদি মাটিটা দেওয়া যায় না, তাহলে গাছটা একদম শক্তপোক্ত হয়। তো আমি তো সেইভাবেই করি। আর চেষ্টা করবে যে মাটি কিন্তু একদম টবের মাথা ভর্তি করে দিও না, কিছুটা ফাঁকা রেখো। কারণ হচ্ছে যে পরবর্তীকালে খাবার যখন দিব, তার জন্য কিছুটা জায়গা রাখতে হবে। কারণ এই যা দিলাম, এটা সারযুক্ত মাটি দিলাম, এই খাবারযুক্ত মাটি দেওয়ার পর আমি কিন্তু এখনও খাবার দেবো না, মাস 4-5 তো কোনো খাবার দেবো না। তারপরে আবার কিন্তু খাবার দিতে হবে, মাঝে কিছু খাবার বানিয়ে দিতে হবে। তো তার জন্য জায়গা রাখতে হয়। তো সেইভাবে একটু জায়গা রেখে দিয়ে দাও। কারণ আমি যতটা দিলাম, এবার জল দিলে কিন্তু কিছুটা মাটি বসে টবটা বেশ কিছুটা উপর দিকে ফাঁকা থাকবে। তোমরাও কিন্তু সেইভাবেই বসিয়ে। অনেকে করে কি, একদম টবের মাথায় মাথায় মাটি দিয়ে দেয়, সেটা দেওয়ার দরকার নেই। তো এইভাবে দেওয়ার পর চেপে দিয়ে দিলাম, এবার হয়ে গেল বসানো। এইবার
করবো কি, আমি গাছ কাটবো। তার আগে এই কাটারটাকে কিন্তু স্যানিটাইজ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। যদি স্যানিটাইজ যদি পরিষ্কার না করে নিই, তাহলে অনেক সময় কী হয়, গাছটা যদি কাটা যায় না, অনেক সময় ওই কাটারের মধ্যে ফাঙ্গাস লেগে থাকে এবং যখন ডালটা কাটবো ও ডালের মধ্যেও লেগে যেতে পারে, ফলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা সতর্কতা অবলম্বন করতে হয়। তো আমি নর্মালি করি কি, যে স্যানিটাইজ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই, তাহলে কী হয়, এর মধ্যে কোনো কিন্তু জার্ম বা ফাঙ্গাস কিছু থাকে না। এইভাবে কাটতে হবে গাছগুলিকে। দেখছো, একটা মায়া দয়া না করেই কাটতে হবে। অনেকে গাছ কাটতে একটু মায়া লাগে, যে গাছ কেটে ফেলবো, নষ্ট হয়ে যাবে। না কাটলে হবে না, কারণ না কাটলে কিন্তু এই গাছ কিন্তু বিশাল বড় হয়ে যাবে, সামলানো মুশকিল তখন। তো টবে লাগাতে গেলে আমাদেরকে একটু মায়া দয়া কম করেই গাছ কাটতে হবে এবং কেটে ছোট করে দিতে হবে। ছোট করে দিলে কী হবে, গাছটা কিন্তু ঝোপালো হবে এবং ফুল যখন আসে না, তখন দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে পুরো গাছের ডাল ছেঁটে দিতে হবে। আমি তো অন্ততপক্ষে তাই করি, পুরো ডাল ছেঁটে দিই। এবং আরেকটা বিষয় দেখবে, যে তুমি কিভাবে গাছটিকে শেপ দিতে চাইছো, সেটা তোমার নিজস্বতা। সেইভাবে কিন্তু তুমি কিন্তু গাছের ডাল কাটবে, তুমি যেমন চাইছো ঠিক সেইভাবে, ওটা নিজের উপরই হয়। ঠিক আছে, তো এইভাবে ডাল কেটে নাও। তারপরে যেটা করতে হবে, দেখো আমি এইরকম ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেই ফাঙ্গিসাইডটা কিন্তু আমি দিই। তোমরা এখানে সাব পাউডার ব্যবহার করতে পারো বা অন্য কোনো যে কোনো ফাঙ্গিসাইড তোমরা দিতে পারো। তো এইভাবে গুলে নিয়ে আঙুলে করে আমি প্রত্যেকটা ডাল যেখানে যেখানে কেটেছি, ধরো সেই ডালের মাথায় মাথায় লাগিয়ে দেবো এটাকে। তাহলে কী হবে, তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে। এই কাটার পরে শুকিয়ে যাওয়ার চান্স থাকে, ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে, সেগুলো কিন্তু থাকবে না। তো তোমরা এখানটায় হলুদ ব্যবহার করতে পারো, খুব ভালো একটা ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারো, যে হলুদ লাগিয়ে দিতে পারো। বাড়িতে যে আমরা রান্না করে হলুদ খাই, যদি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে তোমরা হলুদ একটু জলে গুলে, মোটা করে গুলে লাগিয়ে দাও। মোটা করে মানে একটু গাঢ় করে গুলে লাগিয়ে দাও হলুদ, তাতেও কোনো সমস্যা নেই, খুব ভালো কাজ করবে। আমি অনেক সময় থাকে না, এখন তখন লাগাই। তো যেহেতু এখন হার্ড পুনিং চলছে, তো আমার কাছে ছিল, আমি ব্লাইটক্স চারিদিক দিয়ে গাছের যেখানে যেখানে কেটেছি সেখানে সেখানে কিন্তু লাগিয়ে দিলাম। এরকম করে আমি যতগুলো গাছে এখন করব হার্ড পুনিং, সব গাছে দেখতে পাচ্ছ, এই দেখো প্রত্যেকটা মাথায় মাথায় দেখো এইভাবেই লাগিয়ে দিতে হবে তোমার হচ্ছে যে ফাঙ্গিসাইড। এইবার কাটার পরে কিন্তু জল দিতে হবে। হার্ড পুনিং করে রেখেছি দেখো সেই গাছ, তো এইভাবে জল দিতে হবে, বুঝতে পারছো? জল দিয়ে রেখে দিতে হবে। দেখো আরও জল দিচ্ছি, সব মানে জল টেনে নিচ্ছে, তারপর আবার জল দিচ্ছি, মানে পুরো মাটিটাকে ভিজাচ্ছি। এবং কিছুক্ষণ পর টবের তলা দিয়ে কিন্তু জল কিন্তু বেরিয়ে যাবে। যতগুলো গাছ আমি আজকে হার্ড পুনিং করেছি, সব গাছে এইভাবে কিন্তু জল কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো। জল দেওয়ার পর গাছগুলিকে কিন্তু ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে দিন কয়েক। তো তোমরা দেখছো যে আমি যে গাছগুলিকে হার্ড পুনিং বা রিপোর্ট করেছি, সেই গাছগুলিকে দেখো কোথায় রেখেছি দেখতে পাচ্ছ, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। মোটামুটি 4-5 দিন তো রাখতেই হবে ছায়াযুক্ত একটি স্থানে। যদি ছায়াযুক্ত একটি স্থানে যদি 4-5 দিন রাখা যায়, তাহলে কি হবে, গাছগুলো কিন্তু ভালো থাকে। তারপর 4-5 দিন পর তুমি এগুলিকে ফুল সানলাইটে দিয়ে দাও, তাহলে গাছগুলি কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। যদি অনেক সময় কী হয়, রিপোর্ট করার সঙ্গে সঙ্গে যদি রোদ্রে দিয়ে দিই, তাহলে কী হবে, গাছগুলো কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য এই 4-5 দিন ছায়াতে রাখার পরই গাছ রোদ্রে দেওয়াটাই ভালো। আজকের ভিডিও থেকে যদি আপনারা কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আগামী দিন এরকম ভিডিও আরও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।